আমার নাম নাদিয়া হক, আমার স্বামীর নাম ফয়সাল রহমান। 15 বছরের সংসার আমাদের। আশেপাশে সবাই জানতো আমরা সুখী দম্পতি। আমার স্বামী একটা ব্যাংকে চাকরি করতেন, উচ্চ কর্মকর্তাই ছিলেন, আর আমি একটা এনজিওতে চাকরি করি। আমাদের ঢাকায় একটা ফ্ল্যাটও আছে। পরিবারের সবাইকে নিয়ে বছরে 1-2 বার বাইরে ঘুরতে যাওয়া, সবকিছু নিয়ে আমাদের পরিবারটা ছিল সবার কাছে ঈর্ষণীয়। আমার স্বামী ফয়সালের বয়স ছিল 42। কক্সবাজার অফিসের কাজে গিয়েছিল, সেখানে সে হার্ট অ্যাটাকে মারা যায়। সবাই আমাকে সেটাই বলেছিল। আমার স্বামী যখন মারা যায় তখন আমার ছোট বোন মিথিলা কবরের পাশে গিয়ে হাউমাউ করে কান্না করছিল। কান্না বলা যাবে না, সেটা ছিল চিৎকার, হাহাকার। সে বারবার কবরের উপরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কান্না করে চিৎকার করে বলছিল, ফয়সাল ভাই, আপনি আমাকে রেখে কিভাবে চলে গেলেন? ওর কান্না দেখে অনেকে কানাকানি ফিস করতেছিল যে বউ থাকার পরও শালি এত কেন কান্না করে। আসলে কাহিনীটা কি? আর এদিকে আমার মা আমার বোনকে জড়িয়ে ধরে বলে ওর মনটা অনেক নরম, তো ওর বোনকেও অনেক ভালোবাসে। আমার বোনের কান্নাটা ছিল সহানুভূতি। আমি কখনো কিছুই বলিনি। সবকিছু কেন জানি ভিতরে খটকা লাগে। ফয়সাল যদি সত্যি অফিসের কাজে যেয়ে থাকে, ওর ব্যাগের মধ্যে ভেজা কাপড়, ওর জুতার ভিতরে বালু, এগুলো কোথায় থেকে আসলো? আমি ছিলাম পরিবারের একমাত্র দায়িত্ব নেওয়া মেয়ে। বাবার অবসরের পর যত বড় খরচ ছিলেন সবকিছু আমি মেটাতাম। মার ডাক্তারের খরচ, ছোট ভাইটা লেখাপড়ার খরচ, সবকিছুই আমি মেটাতাম। আর এদিকে মিথিলা ছিল একদম অবুঝ একটা মেয়ে। ছোটবেলা থেকে নাচ গান, আঁকাআঁকি, বন্ধু বান্ধব নিয়েও ব্যস্ত থাকে। পড়াশোনায় তার কখনোই মন বসেনি। 20 বছর বয়সে হঠাৎ করে সে গর্ভবতী হয়ে পড়ে, অথচ তার বিয়েও হয়নি। আর এই সন্তানের বাবাকে সেটাও জানি না, অথবা বাবার নাম জানলেও কেউ মুখ খুলেনি। আমার বাবা তখন বলেছিল মেয়েটা ভুল করেছে, কিন্তু বাচ্চাটার তো কোনো দোষ নাই। এরপর ওর বাচ্চা হয়, বাচ্চাটার নাম রাখা হয় রাইয়ান। বাচ্চাটা হওয়া থেকে ওর খাওয়া দাওয়া, ওর চিকিৎসা সবকিছুই আমি বহন করেছি, এবং কি ওর স্কুলের খরচ পর্যন্ত আমি দেই, এবং কি আমার বোন যেখানে বাসা ভাড়া নিয়ে থাকতো সেখানকার খরচটাও আমি মাসের শেষে পাঠিয়ে দিই। এগুলো দেখে আমার স্বামী আমাকে খুব উৎসাহ দিত, বলতো অনেক ভালো কাজ করতেছো, ও তো একা মেয়ে, বাচ্চা নিয়ে থাকে, তুমি যদি তোমার বোনের পাশে এখন না দাঁড়াও, কে দাঁড়াবে? রায়ান তো আমাদেরই ছেলে, তাই না? আমার স্বামী ফয়সাল রায়ানকে খুব ভালোবাসতেন। স্কুলে নিয়ে যাওয়া, ক্রিকেট খেলতে নিয়ে যাওয়া, মাঝে মাঝে তো দুইজন ঘুরতেও চলে যেতেন। ফয়সাল মাঝে মাঝে বলতো, আল্লাহ আমাদের সন্তান দেয়নি তো কি হয়েছে, রায়ানই আমাদের সন্তান, রায়ান আমাদের সন্তানের মতোই বড় হবে। আমি মনে মনে ভাবতাম আমার স্বামী কত ভালো মানুষ, আমি ভাগ্য করে একজন স্বামী পেয়েছি। কিন্তু আমার সবকিছু ভেঙে গেল আমার স্বামী জানাজারে 3 দিন পর। ড্রয়িং রুমের ঘড়িটা সেদিন একটু জোরে আওয়াজ করছিল, মনে হচ্ছিল সময়টা যেন আর কাউকে অপেক্ষা করতে দিচ্ছে না। সেদিন আমরা ড্রয়িং রুমে সবাই বসেছিলাম, আমি, আমার মা, আমার বাবা, আমার বোন মিথিলা, সেই আইনজীবী, যে আইনজীবী এসে বলেছিল ফয়সাল রহমানের নামে 5 কোটি টাকার একটা জীবন বীমা আছে। 5 কোটি টাকা নিজের ভিতরে একটু হালকা লাগতে শুরু করলো। যাই হোক, শেষ বয়সে আর কষ্ট হবে না, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু হঠাৎই আবার এই আইনজীবী বলে উঠলেন, জীবন বীমার মালিকানা 2 বছর আগে পরিবর্তন করা হয়েছে। ঘরের বাতাসটা হঠাৎ করে থমকে গেল, মনে হচ্ছিল কেউ যেন জানালাগুলো বন্ধ করে দিয়েছে। আর এই সমস্ত অর্থগুলো একটা ট্রাক্সে যাবে। ফয়সাল রহমানের বায়োলিগ্যালি পুত্র রায়ান রহমানের কাছে সবগুলো চলে যাবে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড কেউ নিঃশ্বাস নিল না। আমি আস্তে আস্তে ঘুরে তাকালাম রায়ানের দিকে। 6 বছর একটা ছেলে বসে আছে আমার বোনের কোলে, সে কিছুই জানে না, কিছুই বোঝে না। তারপর আমি ঘুরে তাকালাম দেয়ালে টানানো আমার স্বামী ফয়সালের ছবিটার দিকে। একই রকম চোখ, একই রকম নাক, একই রকম কপালে ভাঁজ। সবকিছু তখনই পরিষ্কার হয়ে গেল। আমি অন্ধ ছিলাম না, আমি বিশ্বাস করেছিলাম রায়ান ফয়সালের ছেলে। আমার গলাটা কাঁপছিল তখন। আমার ছোট বোন মিথিলা হাউমাউ করে কেঁদে উঠলো। বাবা তখন আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমরা আগে থেকে সবকিছু জানতাম। ফয়সাল আমাদেরকে বলতে নিষেধ করেছিল, আমরা যেন তোকে কিছু না বলি। অনুরোধ করেছিল তোকে যেন কিছু না জানাই। মা তখন যোগ করলেন, বললেন, তোর তো সন্তানই হচ্ছিল না, আর ফয়সাল চেয়েছিল বাবা হতে। আমরা তো সংসারটা নষ্ট করতে চাইনি রে মা। তখন আমার কোনো কিছুই মাথায় কাজ করছিল না। এই 6 বছর আমার পরিবারের জন্য কেন আমি এগুলো করলাম? নিজের টাকায় কেন আমি তাদেরকে চালালাম? শুধু পরিবার চালানোর জন্য আমার নিজের অপারেশনটা বাতিল করেছি, নিজের শখ আহ্লাদগুলো বিসর্জন দিয়েছি। মিথিলা তখন চিৎকার করে বলল, ফয়সাল ভাই শুধু আমাকেই ভালোবাসতো, আর আমার সঙ্গে কক্সবাজার গিয়েছিল। তোকে তো অনেক আগে ডিভোর্স দিতে চেয়েছিল আপু। তারপর আস্তে আস্তে থলের বিড়াল বের হতে শুরু করলো। আমার স্বামী, আমার বোন, আমার বাবা মা, সেই আবার নাটক, আর আমি ছিলাম সেই দর্শক যার টিকেটের দাম ছিল নিজের জীবন। মিথিলা তখন কঠোর সুরে বলে উঠলো, শোনো আপু, এই টাকাটা আমার ছেলে, তুমি তো সবই পেয়েছো, জায়গা জমি বাড়ি। তখন আমি আমার মা বাবার দিকে তাকালাম, দেখি তারা তখনও চুপ। আমি একটা হাসি দিই, ক্লান্তির হাসি, কিন্তু পরিষ্কার। বীমার টাকাটা ওর, এটা বলে আমি ফোনটা হাতে তুলে নিলাম। যেটা আমার সেটা আর আমি কাউকে ভোগ করতে দিব না। তারপর মিথিলার ফ্ল্যাটের মালিককে আমি ফোন দিলাম, হ্যালো আঙ্কেল, মিথিলার এই ফ্ল্যাটে থাকবে না, ফ্ল্যাটের চাবিটা চেঞ্জ করে নিন। এরপর মা বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, গ্রামের বাড়িটা আমি বিক্রি করে দিব, এই বাড়িটার আমার কোনো দরকার নেই। মা বাবা তখন কান্না করে দিয়ে বললো, গ্রামের বাড়িটা বিক্রি করিস না, তাহলে আমরা কোথায় থাকবো? মা তখন বললো, কয়দিন পর তো তুই একা হয়ে যাবি, তুই কিভাবে থাক? তখন আমি বললাম, বিশ্বাসঘাতকদের
বন্ধুদের সঙ্গে থাকার চাইতে একা থাকা অনেক ভালো। তারপর আমি আমার ফ্ল্যাটের গেটের কাছে গেলাম, গেটটা খুলে দিয়ে বললাম, অপরিচিত কাউকে আমি বাসায় এলাও করছি না, এবার আপনারা আসতে পারেন। মা কান্নাকাটি করছিল আর বাবা চুপচাপ বসে আছে, আর এদিকে মিথিলার চোখ রাগে লাল হয়ে আছে। তখন না ওদের জন্য আমার কোনো মায়া হচ্ছিল না। আমি কঠোর সুরে বললাম, এবার আমার বাসা থেকে বের হয়ে যেতে। যে বাড়িতে একটা সময় সবাই আমরা হাসি খুশিতে থাকতাম, সেই বাড়িটা এখন আদালতের কাঠগড়া হয়ে গিয়েছে। যাওয়ার সময় মিথিলা বলল, আপু আমি তোকে কখনোই ঠকাতে চাইনি। ওর কথা শুনে আমি কিছুই বলিনি, শুধু মাথা নিচু করে শুনতে লাগলাম। ও তারপর ধীরে ধীরে বলল, আপু এই ঘটনাটা শুরু হয়েছিল তোমার অপারেশনের সময়। ওর কথাটা শুনে বুকের ভিতরে যেন শক্ত হয়ে উঠলো। আপু তুই যখন অসুস্থ ছিলি, মা আর আমি তোর পাশেই ছিলাম, আর এইদিকে ফয়সাল ভাই একাই বাসায় যাতায়াত করে। একদিন ফয়সাল ভাই ফোন করে আমাকে বলে, মিথিলা আমার একা একা রান্না বান্না করতে অনেক কষ্ট হয়, আর আমি তো বেশি রান্না বান্নাও জানি না। তুমি যদি একদিন এসে আমাকে রান্না করে বেশি করে দিয়ে যাও তাহলে আমার আর কষ্ট হয় না। আমি তো তখনও তাকে দুলাভাই ভাবতাম। তখন আমি ভেবেছিলাম দুলাভাই তো হয়, রান্না করে দিলে কি হবে। আর সত্যিই তো দুলাভাইয়ের কষ্ট হচ্ছে অফিস করে এসে রান্না করে খেতে। আমি প্রথম যেদিন খাবার নিয়ে ফয়সাল ভাইয়ের কাছে যাই, ফয়সাল ভাই অনেক ক্লান্ত ছিল। আমাকে দেখে বলল, মিথিলা তুমি যদি এই সময় আমার পাশে না দাঁড়াতে আমি অনেক অসহায় হয়ে যেতাম। কেউ যখন বলে মানুষটাকে ছাড়া অসহায় হয়ে যায়, তখন কিন্তু মানুষটা একটু বেশি থেকে এরপর যায়। একদিন অনেক বৃষ্টি হচ্ছিল, তোদের বাসা থেকে আমি বের হতে পারছিলাম না। তখন ফয়সাল ভাই আমার কাছে এসে বলল, আজকে থেকে গেলে হয় না, আজকে তো অনেক বৃষ্টি হচ্ছে। তখন আমি বললাম, আপু না এই বাসায়, আপনার সাথে আমি কিভাবে থেকে যাই। তখন ফয়সাল ভাই যে দরজাটা বন্ধ করেছিল, আমার শরীরটা ওই দিন শিউরিয়ে উঠেছিল। উনি আমার এসে হাত ধরেছিল, কিন্তু আমি অনেক চেষ্টা করেও আমার হাতটা ছাড়াতে পারিনি। ওই রাত্রে আমি খুব কেঁদেছিলাম। আমি বারবারই ভাবতেছিলাম আমরা যেটা করতেছি এটা ভুল। এরপরের দিনই ফয়সাল ভাই বলল, তোর আপা কোনোদিনও মা হতে পারবে না, কিন্তু আমি বাবা হতে চাই। ফয়সাল ভাই আমার হাত ধরে অনুরোধ করেছিল। আমি তখনই বুঝে গেলাম এই গল্পে আমি কোনো অতিথি না, আমি বিকল্প। মিথিলার মুখে এসব কথা শুনে কেন জানি আমার অস্বস্তি লাগতেছে। আমি তখন মিথিলাকে আস্তে আস্তে বলতে লাগি, শোন তুই আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক করে খুব বড় আমার উপকার করেছিস। মিথিলা তখন আমার কথা শুনে মাথা লাড়লো, বলল, হ্যাঁ তোমার তো সবই আছে, আমি শুধু ভাইয়াকে একটা সন্তান এনে দিচ্ছি যেটা তোমার অনেক অভাব। আমি তখন বললাম, শোন মিথিলা, আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম, তবে নিশ্চিত হতে পারিনি। আর রইল বাচ্চা হওয়ার কথা, আমি তো ইচ্ছা করে আমার বাচ্চার রিপোর্ট চেঞ্জ করেছিলাম। আমি কখনোই সন্তান ধারণ করার অক্ষম ছিলাম না। আমার কথা শুনে মিথিলার ঠোঁটগুলো কাঁপতে লাগলো। আমি শুধু দেখতে চেয়েছিলাম ফয়সালি কি করে আর তুই বা কি করিস। রায়ান যে ফয়সালের ছেলে এটা শুধু কাগজে কলমে লেখা, কিন্তু ডিএনএ তো কোনো রিপোর্ট নাই। শোন মিথিলা, কিছু কিছু সম্পর্ক আস্তে আস্তে চিট ধরে। রায়ান যে ফয়সালের ছেলে, তোর কাছে কোনো ডিএনএ রিপোর্ট আছে? শোন মিথিলা, তোর যখন রায়ান হয় তখন আমি শহরে একটা নামি দামি উকিলের সাহায্য রায়ানের ডিএনএ টেস্টের রিপোর্টটা করেছিলাম। ফয়সাল, মা বাবা তুই কেউই জানিস না। তারপর আমার উকিলকে বললাম ওই রিপোর্টটা দেখাতে। উকিল সাহেব যখন ডিএনএ টেস্টের রিপোর্টটা টেবিলের উপরে রাখলো, তখন সবারই মাথা ঘুরে গেল। লাইভ স্টেটটা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাই।